হেমন্ত শেষ হচ্ছে, শীতকাল ঘনিয়ে আসার আগেই প্রকৃতি এখনই হিমেল হাওয়া আর কুয়াশায় জবুথবু হচ্ছে। সকালের সূর্যটাও উঠছে অলসভাবে। এই কুয়াশার সকালে কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। চ্যানেল 24-এর সকালের আয়োজনে সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ বৃহস্পতিবার 27 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ এবং 12 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি ইপসিতা জামান। দর্শক, আজ আয়োজনের শুরুতে জেনে নেব আবহাওয়া আপডেটটি, গত 24 ঘন্টার আবহাওয়ার আপডেট এবং আজ সারাদিন কোন বিভাগে কেমন আবহাওয়া থাকবে চলুন জেনে আসি। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.8 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে 24.2 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে 27.5 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং 17.2 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল চট্টগ্রামে। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 14.8 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে 25.8 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছিতে 11.7 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ডে 29.5 ডিগ্রি সেলসিয়াস। আজ সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। চারিদিকে বইছে হিমেল হাওয়া আর ঘন কুয়াশা। শীতে প্রভাব পড়তে শুরু করছে কর্মমুখরতায়। দেশের উপকূলীয় জনপদ বরগুনার খবর নিয়ে আসতে চাই। কেমন কাটছে জেলে পাড়ার মানুষের জীবন, বরগুনা থেকে সেগুলো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু জাফর সালে। শুভ সকাল। দেখতে পাচ্ছি আপনি একটি নদীর সামনে দাঁড়িয়ে আছেন। জানতে চাই জেলেরা এই সময়ে, এই শীতের সময়ে তাদের পরিস্থিতি কেমন, কর্মজীবন কেমন কাটছে, মাছ কেমন পাচ্ছে, আমাদের জানাবেন। ইপসিতা, শুভ সকাল। আমি আপনাকে শুরুতেই জানিয়ে রাখি যে আজকের সকালে বরগুনার জেলার যে তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। তো আর যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে আসলে বরগুনার জেলে বা জেলেদের জীবন চিত্র, যদি সেটাকে বলি যে আসলে বরগুনা জেলায় কার্ডধারী 45,000 বা জেলে পরিবার রয়েছে এবং এখানের অধিকাংশ জেলেরাই কিন্তু সাগর, নদী এবং গভীর সাগরেই কিন্তু মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। যাদের জীবিকা বা পরিবার পরিজন নির্ভর করে এই জেলে পেশার উপরে, আসলে তাদের কাছে শীত, বর্ষা, রোদ আসলে এগুলো আসলে কোনো কিছু বাধা মানে না, এমনটাই আসলে তারা মনে করেন। যদি আপনাকে বলি যে এই জেলেরা এখন হয়তো শীত, কিন্তু এর চেয়ে যে সবচেয়ে যে দুর্যোগপূর্ণ যখন আবহাওয়া থাকে বা গভীর সাগরে তাদের যখন যেতে হয়, সেই চিত্রটি কিন্তু আরও ভয়াবহ। আমি জেলেদের সাথে একাধিকবার কথা বলেছি, ওনারা যে বিষয়টি জানিয়েছেন যে যখন এই সব জেলেরা এই বড় ট্রলার নিয়ে গভীর সাগরে যান, 7 দিন, 10 দিন, 15 দিনের জন্য তারা আসলে গভীর সাগরে যান। আসলে তাদের জীবন চিত্রটা এমন যে তারা যখন গভীর সাগরে রওনা দেন, 2 দিন 3 দিন তারা গভীর সাগরে ট্রলার চালিয়ে তারপর সেখানে তারা জাল ফেলে মাছ শিকার করেন। এখানে তাদের যে দাবিটা হচ্ছে, তারা কিন্তু পরিবারের কাছ থেকে বলতে গেলে একটি
এমনভাবে বলে যান যে হয়তোবা তারা ফিরবেন কি ফিরবেন না এরকম চিন্তা তাদের মাঝে আসলে থাকে না। তারা যখন গভীর সাগরে যান তখন তাদের পরিবার পরিজনের সাথে কিন্তু সম্পূর্ণ নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকে, এমনকি তাদের কি খাবার দাবার, গোসল, চিকিৎসা নানা সংকটই থাকে। এবং এমনও রয়েছে বেশিরভাগ জেলেরাই কিন্তু আহ, আজকে গোসল করে তারা যদি গভীর সাগরে যান হয়তো আবার 7 দিন পরে এসে গোসল করেন, কারণ লবণ পানিতে সেখানে তারা গোসল করতে পারেন না। এমন একটি অবস্থা রয়েছে। এবং সেই ক্ষেত্রে এই যে শীত বা বর্ষা যেটি আছে, যে আসলে এই শীত উপেক্ষা করেও তাদের কিন্তু সে জেলে পেশা বা মাছ ধরা তাদের এটি কিন্তু করতেই হচ্ছে, কারণ হচ্ছে এর বাইরে তাদের আর কোনো পেশা নেই। বিশেষ করে বরগুনার এই অঞ্চলে, বরগুনায় কিন্তু কোনো শিল্প কারখানা নেই, এখানে জেলে পেশাই তাদের এইটি হচ্ছে মূল পেশা। আর মাছের যে বিষয়টি বলছেন, আসলে এই মুহূর্তে আসলে ইলিশ বা অন্যান্য প্রজাতির মাছও কিন্তু আসলে তেমন কিছু ধরা পড়ছে না। জেলেদের কিন্তু জীবন বা পরিবার পরিজন নিয়ে চলতে অনেকটাই কষ্ট হচ্ছে, এমনটাই আসলে জেলেরা বলছেন। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ শিকা। সালে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানছিলাম উপকূলীয় এলাকার এই শীত এবং কুয়াশার পরিস্থিতিতে জেলেদের জীবন জীবিকার খবর। এবার একটু উত্তরের জনপদের খবর নিয়ে আসি। শীত পরিস্থিতির খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিপুল সরকার সানি। সানি, শুভ সকাল। আপনার পেছনে কুয়াশা দেখতে পাচ্ছি, আমাদেরকে একটু সেখানকার মানুষের জীবন জীবিকার অবস্থা জানাবেন। কেমন শীত দেখছেন? জি শীতার শুভ সকাল। আপনি জানেন যে উত্তর জেলা দিনাজপুর অবস্থান করতে কারণে যেসব এলাকায় অতিরিক্ত শীত প্রবাহিত হয়, অতিরিক্ত শীত পড়ে, তার মধ্যে অন্যতম দিনাজপুর জেলা। এবং আজকে যে ঘন কুয়াশার কথা বলছেন, সকাল থেকে কিন্তু এইভাবেই গত 4 দিন ধরে এই পরিস্থিতি বিরাজ করছে, ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটা জানিয়েছে যে দিন এবং রাতে 30 থেকে 150 মিটারের মধ্যে এই কুয়াশার কারণে বৃষ্টিসীমা রয়েছে। এবং আজকে যে তাপমাত্রা আমাদেরকে জানিয়েছে সকাল 6টায় 13.0 ডিগ্রি সেলসিয়াস। গতকালকেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.0 ডিগ্রি সেলসিয়াস, এবং তার আগের দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। মানে আবহাওয়ার হিসাবে যে অনেকটা 13 দশমিক মানে হচ্ছে অনেক বেশি তাপমাত্রা, কিন্তু প্রকৃতি যেটা দেখাচ্ছে আমাদেরকে কুয়াশার প্রভাব, বিশেষ করে এই কুয়াশার প্রভাবের সাথে রয়েছে হিমেল বাতাসের প্রভাব, এই কারণে কিন্তু শীতে একেবারে জুবুথুবু অবস্থা। এবং 4 দিন ধরে দিনাজপুরে সূর্যের মুখ দেখা যায়নি, এবং সকাল থেকেই সকাল 10টা পর্যন্ত লোকজনের উপস্থিতি একেবারে কম থাকছে, এবং সন্ধ্যা নামার সাথে সাথে লোকজনের উপস্থিতি কমে যাচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ, এমনটাই বলা যায়। এবং এখানে যারা খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকের মধ্যে পড়েছেন। তারা বলছেন যে এই শীতের মৌসুমে তারা ঠিকভাবে কাজ করতে পারছেন না, আয় উপার্জনে ব্যাঘাত ঘটেছে। এবং আমরা এই একটা ফসলের মাঠে আছি, এখানে আমরা সকালে দেখেছি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই শীত মৌসুমে এই কুয়াশা যে প্রভাব, মূলত এই কুয়াশাটা কিন্তু তাদের বেশ ক্ষতি করে, বিশেষ করে আলু, টমেটো এবং বড় বীজ তোলা তৈরির কাজও তারা শুরু করেছেন। তো বলছেন যে এই যে কুয়াশা, এই কুয়াশার কারণে তাদের যে এই ফসলের এইসব ফসলের খুব বেশি ক্ষতি হয়, যার কারণে তাদের উৎপাদন খরচটা বেশি পড়ে যায়। এবং যত কুয়াশা হবে তত কুয়াশা এই যে বীজের অঙ্কুরিত ক্ষমতাটা আসলে কমে যাবে, এটি তারা বলছেন। এবং আবহাওয়া দপ্তর বলছেন যে এই ডিসেম্বর মাস জুড়েই এই যে তীব্র শীত এটি বিরাজ করবে, এবং ডিসেম্বরের শেষের দিক থেকে জানুয়ারি শুরুতেই এই জেলার উপর দিয়ে শীত প্রভাব পড়বে। সেটা। ধন্যবাদ আপনাকে। দর্শক, শীত পরিস্থিতির খবর জানছিলাম উত্তরের জনপদ দিনাজপুর থেকে। এই শীতে পাহাড় কিন্তু অপরূপ সৌন্দর্য ধারণ করে। পাহাড়ের এবং সেখানকার আজ সপ্তাহের শেষ কর্মদিবস, তাই ছুটির দিনের পরিকল্পনা নিশ্চয় করে ফেলেছেন। আর সে সব কিছু মিলিয়ে জানতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নুরুসাফা মানিক। মানিক, শুভ সকাল। শীত তো পড়ে গেছে এবং আজ সপ্তাহের শেষ কর্মদিবস, সামনে 2 দিন ছুটি। এই সময় পর্যটকদের কেমন ভিড় দেখছেন আমাদের জানাবেন। ইপ্সিতা, শুভ সকাল। এবং আপনি হয়তোবা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে শীতের যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু চলছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। আমি যদি
একটু দেখাতে চাই যে কুয়াশার চাদরে যে একদম ঢাকা পুরো প্রকৃতি। এবং আমি একটু তুলনামূলক শহর অঞ্চলের দিকে আছি, যেটি খাগড়াছড়ির সবচেয়ে ব্যস্ততম অঞ্চল এলাকা, যেটি শাপলা চত্বর নামে পরিচিত, সেই এলাকাতেই আছি। যেখান থেকে সাজেকগামী পর্যটকদের যেসব গাড়ি পরিবহনগুলো থাকে, সিএনজি, পিকআপ, অন্যান্য গাড়ি, সেগুলো ছেড়ে যায়। এবং আমরা সকাল থেকে এখানে দেখতে পেয়েছি প্রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে এসেছেন। এসে তারা তাদের যে গন্তব্য, সেই সাজেকের গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু তারা ছুটে যাওয়ার জন্য কিন্তু তারা বেরিয়ে পড়ছেন। এবং যেহেতু একটি সময়ের মধ্যে সাজেকের উদ্দেশ্যে যেতে হয়, সেই কারণে কিন্তু খুব তাড়াহুড়া করে তারা কিন্তু এখান থেকে সাজেকের উদ্দেশ্যে যেতে শুরু করেছেন। এবং অন্যান্য যেসব পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু আমরা বিকেলের দুপুরের পর থেকে কিংবা বিকেল সন্ধ্যায় সেই কারণে আমরা পর্যটকদের উপস্থিতি দেখছি। এবং পুরো খাগড়াছড়ির যেই প্রকৃতি এখন, সেটি কিন্তু পুরোপুরি পর্যটকদের অনুকূলে বলা চলে। কারণ হচ্ছে এখন কুয়াশার চাদরে ঢাকা পড়ে সকাল সকাল, কিংবা একদম বিকেলের পরপরই কিন্তু কুয়াশার চাদরে ঢাকা পড়ে। এবং এই ধরনের প্রকৃতি দেখার জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা কিন্তু ছুটে আসেন পাহাড়ের প্রাণ প্রকৃতি দেখার জন্য। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবং যেহেতু আজকে সপ্তাহের শেষ ছুটির দিনে এমন কর্মব্যস্ততা দেখা যাচ্ছে পর্যটন সংশ্লিষ্ট এলাকাগুলোতে, এবং হয়তো আশা করা যাচ্ছে আগামীকাল যেহেতু শুক্রবার, তারপরের দিনে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন রয়েছে, তখনও কিন্তু পর্যটকদের আনাগোনা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। এবং পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা জানিয়েছেন তারা কিন্তু পুরো ডিসেম্বর এবং জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু সাজেক এবং খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু আগাম বুকিং রয়েছে বলে আমরা জানতে পেরেছি যাদের সাথে কথা বলি। সব কিছু এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে শীতকালীন মৌসুমে, শীত মৌসুমে পর্যটকদের আনাগোনা নিয়ে খবরাখবর। ইফতিতা, মানিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, যুক্ত ছিলাম খাগড়াছড়িতে, জানছিলাম সেই শীতে পর্যটকদের পরিস্থিতি। আয়োজনের এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি পত্রিকায়, দেখে নেব আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতেই আমার হাতে আছে সমকাল। সাম্প্রদায়িক যোগসূত্র মেলেনি, 9 মৃত্যুর 8টিতে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের দেওয়া সংখ্যালঘু নিহতের তালিকা। সাম্প্রদায়িক সহিংসতার সত্যতা 135টিতে। 296 হামলা বিশ্লেষণ, শত্রুতার হামলা, রাজনৈতিক হাঙ্গামা ও নিপীড়ন তালিকায়। লং মার্চে ভারতীয় আগ্রাসন প্রতিহত করার ঘোষণা। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মসূচিতে নেতাকর্মীর ঢল। আরেকটি শিরোনাম, বড় দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না, 7 দিনের মধ্যে সম্পদের হিসাব দেবেন দুদকের নতুন চেয়ারম্যান ও 2 কমিশনার। দর্শক, নিচে একটি শিরোনাম দেখতে পাচ্ছি, ইন্ধন দেখছে আইন শৃঙ্খলা বাহিনী ও মালিক পক্ষ। আশুলিয়ায় 25 কারখানা বন্ধ, নিজ হাত কেটে শ্রমিকের হামলার নাটক, ভিডিওতে ধরা। দর্শক, এই ছিল মোটামুটি সমকালের প্রধান শিরোনামগুলো। এবার চলে যাচ্ছি প্রথম আলোতে। প্রথম আলোতে বড় করে একটি শিরোনাম করা হয়েছে, ইসরায়েলের বেপরোয়া হামলা, সংঘাত নতুন মোড় নিতে পারে। সিরিয়ায় বাশারের পতন, 48 ঘণ্টায় সিরিয়ায় যুদ্ধজাহাজ, বিমান ঘাঁটি, অস্ত্রাগার সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ইসরায়েলের 480 বিমান হামলা। আওয়ামী ঘনিষ্ঠদের ঋণ দিয়ে নাজুক অবস্থায় জনতা ব্যাংক। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকটির 61% ঋণ খেলাপি। 2600 কোটি টাকা লোকসানের আশঙ্কা, দৈনিক 18 থেকে 20 হাজার কোটি টাকা ধার করে চলছে। ভারতের অঙ্গীকারের প্রতিফলন দেখতে আগ্রহী বাংলাদেশ, 2 পররাষ্ট্র সচিবের বৈঠক। দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরেকটি শিরোনাম, লুট হওয়া অস্ত্র নিয়ে অপরাধে জড়াচ্ছে দুর্বৃত্তরা। দর্শক, এই ছিল প্রথম আলোর প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। আমার হাতে আছে কালের কণ্ঠ। ভূমি সেবা পেতে কোটি মানুষের ভোগান্তি, দলিল না করতে পেরে ভূমি মালিকরা বিপদে, থমকে আছে নামজারি পর্চা ও খাজনা পরিষদ। পুরনো আবেদন পড়ে আছে, করা যাচ্ছে না নতুন কোনো আবেদন। পাশে একটি শিরোনাম দেখতে পাচ্ছি, নির্বাচনের জোর প্রস্তুতি বিএনপির। তৃণমূলের কমিটি 3 মাসের মধ্যে, অনিশ্চয়তার মধ্যেও ভোটের ছক কষছে রাজনৈতিক দলগুলো। 300 আসনেই প্রার্থী চূড়ান্ত জামায়াতের।
দর্শক নিচে একটি সুনাম দেখতে পাচ্ছি, আগরতলা অভিমুখে বিএনপির 3 সংগঠনের লং মার্চ। আমাদের স্বাধীনতার রক্ত দিয়ে কেনা রিজভি, সীমান্তে সতর্কতা বৃদ্ধি। দর্শক এই ছিল মোটামুটি কালের কণ্ঠের প্রথম পাতায়। এবার চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাকে। দেখে নিই ইত্তেফাকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় 26,000 প্রবাসী পাসপোর্ট সমস্যায়, আবেদনের কয়েক মাস কেটে গেলেও পাসপোর্ট মিলছে না, সমস্যা সমাধানের আশ্বাস আসিফ নজরুলের। জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে তাদের অবস্থান অব্যাহত রাখবে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাতে জাপানের রাষ্ট্রদূত। দর্শক যেমনটি পড়ছিলাম, আগরতলা মুখী লং মার্চে নেতাকর্মীদের ঢল। সৌদি আরবেই হবে 2034 বিশ্বকাপ, 2030 বিশ্বকাপ 3 মহাদেশে। তার নিচেই একটি শিরোনাম দেখতে পাচ্ছি, মাদক গ্রহণ ও অনিয়ন্ত্রিত জীবনযাপনে বাড়ছে স্ট্রোকের ঝুঁকি। ভারত থেকে 79 জেলে নাবিককে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু। দর্শক এই ছিল মোটামুটি দৈনিক ইত্তেফাকে। সর্বশেষে আমার হাতে আছে যুগান্তর। ইউসিবি ব্যাংকের নিয়ম বহির্ভূত 2000 কোটি টাকার ঋণ, জাভেদের নেতৃত্বে লোপাটে জড়িত শক্তিশালী চক্র। পরামর্শক টবি ক্যাডম্যান, হাসিনাকে ফেরত না দিলে বিচার অনুপস্থিতিতেই হবে। দর্শক নিচে একটু শিরোনাম দেখতে পাচ্ছি, সয়াবিন লিটারে 28 টাকা বেশি দরে বিক্রি, মাসে ভোক্তার পকেট লুট 513 কোটি টাকা। দর্শক এই ছিল মোটামুটি আজকের দিনের পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ সময় হলো একটি বিরতির, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আমন্ত্রণ কেউ স্টিল প্রেজেন্ট সকাল 24-এ। দর্শক আজ 12ই ডিসেম্বর, আজ আপনাদের যাদের জন্মদিন সবাইকে জানাই জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা। সেই সাথে জেনে আসবো আপনাদের সাথে কোন কোন বিশিষ্ট ব্যক্তির আজ জন্মদিন এবং তাদের বিশিষ্ট কিছু কাজ। 1915 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন গায়ক, অভিনেতা ও প্রযোজক ফ্রান্সিস আলবার্ট সিনাত্রা। তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী সঙ্গীত শিল্পী ছিলেন। বিশ্বব্যাপী তার 150 মিলিয়নেরও অধিক রেকর্ড বিক্রি হয়েছে। তার প্রথম অ্যালবাম দ্য ভয়েস অফ ফ্রাঙ্ক সিনাত্রা 1946 সালে প্রকাশিত হয়। 1934 সালের এই দিনে জন্মগ্রহণ করেন প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক আব্দুল গাফফার চৌধুরী। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো এর রচয়িতা। 1967 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 1983 সালে 21শে পদক ও 2009 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন তিনি। 1940 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি কবি পবিত্র মুখোপাধ্যায়। বিগত শতকের 60-এর দশকে মহাকবিতার তথা দীর্ঘ কবিতার কবি হিসেবে পরিচিত তিনি। কবিপত্র নামে পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। তার প্রথম কবিতার বই দর্পণে অনেক মুখ বহুবার পুরস্কৃত হয়েছে। 1950 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা রজনীকান্ত। তিনি চলচ্চিত্র জগতে অভিষেক করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত তামিল সিনেমা অপূর্ব রাগাঙ্গালে অভিনয়ের মাধ্যমে। ভারতের বিভিন্ন অঞ্চলের সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র সহ অন্যান্য দেশের সিনেমাতেও অভিনয় করেছেন। তিনি 2019 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন। দর্শক এবার একটু ভিন্ন প্রসঙ্গে জেনে আসা যাক। মৌসুম ছাড়াই ড্রাগন উৎপাদন করে রীতিমতো সাড়া ফেলেছেন যশোরের চাষিরা। কৃত্রিম আলোয় শীতকালেও করেছেন ড্রাগন চাষ, ফলে শীতেও দেখা মিলবে সুস্বাদু এ ফলের। এতে অফ সিজনে ভালো ফলনের পাশাপাশি লাভবান হবেন বলে মনে করছেন চাষিরা।
চলুন দেখে আসি এটি নিয়ে একটি রিপোর্ট। শীতের সন্ধ্যায় ড্রাগন খেতে মিটমিট করে জ্বলছে কয়েক শতাধিক বাতি। এসব বৈদ্যুতিক বাতির পেছনে অন্ধকার থাকলেও সামনে বিচ্ছুরিত আলোক রশ্মিতে ড্রাগনের ফুল ফোটানোর স্বপ্ন দেখছেন আব্দুল্লাহ আল মামুন। যশোরের চৌগাছার গোয়াতলি গ্রামের এই ড্রাগন চাষি জানান, ইউটিউব দেখে নিজের 1 বিঘা জমিতে কৃত্রিম আলোয় চাষাবাদে উদ্বুদ্ধ হয়ে শুরু করেন চাষাবাদ। শুধু লাইটে 1 লাখ টাকা খরচ হয়, মাসে বিদ্যুৎ বিল আসতেছে 6-7 হাজার মতো। ওই অফ সিজনে মোট 3 বার ফুল আসবে। গবেষণা বলছে শীত মৌসুমে দিনের আলো ও তাপ কম থাকায় ড্রাগনের ফুল ফোটা বাধাগ্রস্ত হয়। তাই কৃত্রিমভাবে দিনের আলো বাড়াতে সন্ধ্যার পর এবং ভোর রাতে গাছে 3 থেকে 5 ঘন্টা আলো ও তাপ দিয়ে ড্রাগন চাষ একটি জনপ্রিয় পদ্ধতি। এই পদ্ধতি অনুসরণ করায় আব্দুল্লাহ আল মামুনের ক্ষেতে ফুটেছে হাজার হাজার ড্রাগন ফুল। তা দেখেই উদ্বুদ্ধ আশেপাশের অনেক চাষি। ড্রাগন ক্ষেতের রাতের সৌন্দর্য দেখতেও আসছেন অনেকে। আমরা আশাবাদী যে ফুলটা মানে যে আলোটা দিয়েছি, আলোটাই আমাদের অনেক ফুল হয়েছে আর ফল হয়েছে, আর তার মধ্যে এইও ফুল দেখতেই পাচ্ছেন আপনার, ছোটো ছোটো এসে গিয়েছে। বুঝেছেন, এই আবাদে পর্তা আছে, বহুত আবাদ করলাম আমরা, তাই এই আবাদটা ভালো, খুব সুন্দর। এটা যদি সে ভালোভাবে সাকসেস হতে পারে, আমরা উদ্বুদ্ধ হব হয়ে আমরা নিজেরাও এগুলো করবো আর কি। এটা একটা আনসিজনাল ফল, যেহেতু এটাই আপনার জমিটা পড়ে থাকবে, জমিটা এখন পড়ে থাকবে, এর মূলত এই আমাদের আশা আছে এতটুকু। তবে বাড়তি পাওয়া স্থানীয় দর্শনার্থী। বিষয়টা আসলে আমার ভালো লাগলো যে বিষয়টা করছে যে আমরা শীতের দিনেও ফলটা খেতে পারবো, ফলটা পাবো। আমি অন্য জায়গা থেকে এখানে দেখতে এসেছি, জায়গাটা অনেক সুন্দর, দেখে অনেক খুশি হলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এ পদ্ধতিতে চাষাবাদে সারা বছরই মিলবে মৌসুমী এ ফল। দিনকেও বাড়িয়ে দিলে এখানে আমরা সরজমিনে দেখছি যে ফুল ফল বেশি আসছে এবং ফলনও বিঘা প্রতি 6 থেকে 7 টন পর্যন্ত বাড়ছে। জেলায় 470 হেক্টর জমিতে ড্রাগন চাষ হয়, যার মধ্যে কৃত্রিম আলোয় এবছর 10 বিঘা জমিতে ড্রাগন চাষ হচ্ছে। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর। দর্শক, দেখছিলাম খুব সুন্দর একটি রিপোর্ট যেখানে কৃত্রিম আলোয় চাষ করা হচ্ছে ড্রাগনের। আর এই সুন্দর রিপোর্টটি দেখতে দেখতে সময় হলো বিদায়ের। দেখা হবে আগামী পর্বে নতুন সব আয়োজন এবং তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।